বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা মূলত বিবিএ ফার্স্ট ইয়ার যে স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য, এবং ক্লাসটা একদমই একদমই ছোট হবে। আর এই ক্লাসটা মূলত বিএল কলেজ খুলনায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে সকল স্টুডেন্ট পড়ে তাদের ইনকোর্স পরীক্ষা আগামীকাল। আগামীকাল মানে হচ্ছে 1 এপ্রিল 2026। ইন কোর্সের দুইটা টপিক আছে, একটা অ্যাডজাস্টমেন্ট, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুইটা অধ্যায় থেকেই প্রশ্ন হয়, অল্টারনেটিভ করে প্রশ্ন থাকবে, যে কোনো একটা অধ্যায় অ্যান্সার করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অবশ্যই রেফার করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ইন কোর্সে টাচ না করে অবশ্যই অ্যাডজাস্টমেন্টটাকে টাচ করব। কেন? কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু একাধিক পার্ট থাকে এবং ওখানে মিলানোর একটা ব্যাপার থাকে, অঙ্কটা একটু বড় সাইজের হয়, এজন্য তুলনামূলকভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট সহজ হবে। যার কারণে অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টারটা যদি আমরা ভালোভাবে করে যাই তাহলে আশা করা যায় যে ইন কোর্সে বা সেকেন্ড ইন কোর্স যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় মোটামুটি ভালো কিছু করে আসা সম্ভব। ওকে, কথা না বাড়িয়ে আমরা সাজেশন টাইপে চলে যাই। আমরা অ্যাডজাস্টমেন্টের একটা ওপেনিং ক্লাস নিয়েছিলাম আমাদের ফেসবুক লাইভে। যারা হচ্ছে কি ওই ক্লাসটা দেখেননি বা পাননি, অবশ্যই আমাকে নক দিতে পারবেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিতে পারবো। ওপেনিং ক্লাসটা ওখান থেকে করে নেওয়ার সুযোগ আছে। আজকে আমার মূলত এটা সাজেশন টাইপের ক্লাস। সমন্বয় জাবেদা মূলত দুই ধরনের হয়, আমরা বলছিলাম, একটা রেওয়া মিল সহ, একটা রেওয়া মিল ছাড়া। আচ্ছা, রেওয়া মিল সহ অঙ্কগুলো বেশি আসে, এই জন্য আমি রেওয়া মিল সহ থেকে 4-5টা অঙ্ক দিয়েছি এবং রেওয়া মিল ছাড়া থেকে অনলি একটা অঙ্ক দিয়েছি। তাহলে রেওয়া মিল সহ যে অঙ্কগুলো দিয়েছি সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি। এই যে শুরুতে একটা অঙ্ক আছে, এই অঙ্কটায় স্পেশালিটিটা হচ্ছে এই অঙ্কের একটা মেয়াদের ব্যাপার আছে। দেখেন, অঙ্কটা জুন 1-এ শুরু হয়েছে আর আগস্ট 31-এ কিন্তু রেওয়া মিল দেওয়া আছে। তাহলে জুন জুলাই আগস্ট, এই অঙ্কটা কিন্তু 3 মাসের অঙ্ক। আর এক্ষেত্রে ডি নাম্বার একটা এন্ট্রি আছে। অঙ্কটা অনেক সহজ, কারণ অনেক সময় সহজ অঙ্ক দিলে অনেক ছেলে মেয়ে পারে না। ডি নাম্বার একটা এন্ট্রি আছে এই অঙ্কের ভিতরে, এই এন্ট্রিটা কিন্তু বোঝার ব্যাপার আছে। ইন্টারেস্টের যে ব্যাপারটা এটা, আর ডেপ্রিসিয়েশন যেটা আছে, দেখে এখানে ডেপ্রিসিয়েশনের তো মুখস্থ জাবেদা হয়, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট মুখস্থ জাবেদা হয়। কিন্তু এখানে টাকার একটা ব্যাপার আছে। দেখেন, বলা আছে শুরুতে অ্যানুয়াল লেখা আছে, কিন্তু মানে বাৎসরিক বা বার্ষিক কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে টাকা কিন্তু জাবেদা মুখস্থ দিলেও কিন্তু টাকা কিন্তু ফুল টাকা দেওয়া যাবে না, যেহেতু আমাদের অঙ্কটা ছিল কিন্তু অনলি 3 মান্থস বা 3 মাসের জন্য ছিল। এই জন্য এই টাকাগুলোকে কিন্তু 3 মাসে রূপান্তর করব। সেটা কেমন? মোট টাকা যেহেতু 12 মাস, মানে অ্যানুয়াল 12 মাসের ছিল, এটাকে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ দিলেই আমাদের টাকাগুলো বের হয়ে যাবে। ইন্টারেস্টের এই যে যে এন্ট্রিটা, এটা যাবে ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল। এক্ষেত্রে এটার আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করে দিছিলাম আমাদের ওপেনিং ক্লাসে। ওই ক্লাসটা দেখলে এই ইন্টারেস্টের এন্ট্রিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল। এক্ষেত্রে হচ্ছে যে এই যে পার্সেন্টেজটা, এটা আমাদের মর্গেজের উপরে কাটতে হবে। এই যে উপরে 2,20,000 যে মর্গেজ পেয়েবল আছে সেখানে কাটতে হবে। দেন এই মর্গেজটা আমরা জুলাই 1 তারিখে যেহেতু নিয়েছি, জুলাই আগস্ট 2 মাসের টাকা দেখাতে হবে। 2,20,000 গুণ 13% ভাগ 12 গুণ হচ্ছে কত? 2। ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের কি বলে, এটা এই এন্ট্রিটা একটু বোঝার ব্যাপার আছে, এটা করতে পারবেন। আর তেমন কোনো এন্ট্রি এখানে নাই, আর এন্ট্রিগুলো খুব সহজ এন্ট্রি। সলিউশনও আমার দেওয়া আছে, সলিউশনটা দেখে নিতে পারবেন। এক্ষেত্রে অনেক ছেলে মেয়ে যেটা করে সেটা হচ্ছে যে এই অঙ্ক করতে পারে কিন্তু হেডিং করতে পারে না। হেডিং এর দিকে একটু খেয়াল রাখবো। আমরা কোম্পানির নাম লিখবো, যে কোম্পানি থাকবে সেটার নাম লিখবো, এবং জেনারেল জার্নাল লিখে ব্র্যাকেটে অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হয়, সমন্বয় দাখিলা। ঠিক আছে। আর কারণের ব্যাপারটা, ও আচ্ছা, তারিখটা একটু দেখেন, আমি তারিখ কিভাবে দেখাইছি। এই অঙ্কে অ্যাডজাস্টমেন্টে কখনো ডেট, প্রত্যেকটা এন্ট্রিতে আলাদা আলাদা ডেট থাকে না, সিরিয়াল নাম্বার থাকে। সেক্ষেত্রে অনেকে এখানে সিরিয়াল নাম্বার লিখতে চায়, কিন্তু মনে রাখতে হবে সিরিয়াল নাম্বার লেখা যাবে না। কারণ যখন আমরা জাবেদা করি, জাবেদার কলামগুলো কিন্তু তারিখ, হিসাবের নাম এবং ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা এইভাবে করে থাকে। এই জন্য এইভাবে করেই দিতে হবে। সেক্ষেত্রে যেটা করা যায়, ডেটের ভিতরে আমাদের ছোট্ট একটা কলাম দিয়ে দিতে পারি আমরা এবিসি লেখার জন্য। যদি এটা না দিয়ে কেউ এই ভিতরে, মানে জাবেদা যে অ্যাকাউন্টস টাইটেল, এই টাইটেলের ভিতরে যদি এবিসিডি দেয় তাতেও কিন্তু কোনো প্রবলেম নাই। এইভাবে করে আলাদা দেওয়া মানে একটু এক্সেপশনাল হবে, এই আর কিছু না। কারণ লেখার সময় আমরা টু অ্যাডজাস্ট শব্দটা ব্যবহার করব। টু রেকর্ড দিলে যে হবে না তা না, কিন্তু টু অ্যাডজাস্ট মানে স্যারদেরকে মোটিভ দেওয়া বোঝায় যে আমরা কোন সমন্বয়টা করলাম সেই সমন্বয়টার কথা লিখে দিচ্ছি। টু রেকর্ড স্বাভাবিকভাবে জেনারেল জার্নালে ব্যবহার করলে ভালো হয়। ওকে। আচ্ছা, এরপরে 2 নম্বর একটা অঙ্ক দিয়েছি আমি, এটাও রেওয়ামিল সহ। এই অঙ্কটা আমি আজকে ক্লাসে করাচ্ছিলাম, আমাদের যে অনলাইন ক্লাসটা হয়েছে সন্ধ্যায়, সেই ক্লাসে কিন্তু এই অঙ্কটা দেওয়া আছে। যারা প্রথম ওপেনিং ক্লাসটা চায় তারা, বা
এই অঙ্কটা করতে চায় তারা আমাকে নক দিলে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি কিন্তু ওই ক্লাসের লেকচারটা দিতে পারবো যদি দরকার হয়। আর যদি নিজেরা পারা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এমনও যদি হয় যে আমি কোনো এন্ট্রি করতে যে বেঁধে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি চেষ্টা করব সাহায্য করার জন্য। ঠিক আছে, সলিউশন দেওয়া আছে এটারও। আচ্ছা, 3 নাম্বার অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট 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 ইম্পর্টেন্ট। প্রায় সব বোর্ডে এই অঙ্কগুলো আসে, এবং এছাড়াও যে ইনকোর্স টেস্ট পরীক্ষায় সেখানেও কিন্তু এই অঙ্কটা দিয়ে দেয়। এই জন্য এই অঙ্কটা একটু ভালোভাবে সমাধান করে যেতে হবে। কালকে পরীক্ষা এটা আসবেই এরকম ব্যাপার না, তবে সমাধান করে যায়। আচ্ছা, আমি এই অঙ্কটার এন্ট্রিগুলো একটু বলে যাই। একটু দ্রুত বলবো, যদি কারো বুঝতে অসুবিধা হয় সে আমাকে নক দিবে। আচ্ছা, অঙ্কটার মেয়াদটা যদি বলি, দেখেন এখানে মে 31 লেখা আছে, এবং নিচের দিকে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ মে, তার মানে মে মাসের অঙ্ক এটা। এক মাসেরই কিন্তু অঙ্ক, ঠিক আছে, এক মাসের অঙ্ক। আচ্ছা, অঙ্কটা ট্রায়াল ব্যালেন্স সহ মানে রেওয়ামিল সহ সমন্বয় জাবেদা। আমরা কিন্তু ওপেনিং ক্লাসে বলেছিলাম রেওয়ামিল সহ যখন সমন্বয় জাবেদা আসবে, 3 ধরনের এন্ট্রির ক্ষেত্রে মুখস্থ জাবেদা দেওয়া যাবে না। একটা হচ্ছে সাপ্লাইজ, একটা হচ্ছে ইন্স্যুরেন্স বা প্রিপেড ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে আনআর্নড রিলেটেড যে এন্ট্রিগুলো বা আর্নড রিলেটেড যে এন্ট্রিগুলো, এই এন্ট্রিগুলোর ক্ষেত্রে মুখস্থ জাবেদা কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, আমার আজকের ক্লাসটা কিন্তু অনেকটা হচ্ছে কি, অনেকটা হচ্ছে এলোমেলো ক্লাস, কারণ যেহেতু আগামীকালকে পরীক্ষা, এই পরীক্ষার্থীদের জন্যই মূলত আজকে সাজেশন ক্লাসটা। তবে যদি সাজানো গোছানো ক্লাস কেউ নিতে চায় তাহলে অবশ্যই আমাকে নক দিবে, ইনশাল্লাহ আমি তাকে কিন্তু সাজানো গোছানো আমার কাছে যে ক্লাসগুলো আছে সেগুলো আমি তাদেরকে দিতে পারবো। ওকে, ওকে। প্রথম এন্ট্রিতে বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স, একটু আগেই বলছি ইন্স্যুরেন্স রিলেটেড এর ক্ষেত্রে কিন্তু মুখস্থ জাবেদা দেওয়া যাবে না, এক্ষেত্রে রেওয়ামিল ফলো করতে হবে। তাহলে আমরা রেওয়ামিলে যদি যাই, দেখেন রেওয়ামিলে প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, এটা কিন্তু একটা সম্পদ। যে কোনো ধরনের প্রিপেইড কে হচ্ছে অগ্রিম খরচ বলা হয়, তাহলে অগ্রিম খরচ কিন্তু একটা সম্পদ। ওকে, তাহলে রুলস যেটা শিখাইছিলাম আমি ওপেনিং ক্লাসে, সেটা হচ্ছে রেওয়ামিলে যখন সম্পদ থাকবে তখন কিন্তু আমরা খরচের জাবেদা দিব, তাই না? খরচের জাবেদা যখন দিব, খরচ সবসময় কিন্তু ডেবিট হয়। বলছিলাম অ্যাসেটস এবং এক্সপেন্স যার জাবেদা দিবে সে সবসময় ডেবিট হবে। তাহলে এখানে যেহেতু সম্পদ আছে, আমরা খরচের জাবেদা দিব, জাবেদাটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ওকে, জাবেদা যেহেতু খরচের দিচ্ছি, টাকাটাও কিন্তু খরচেরই লাগবে। দেখেন এখানে বলে দিছিল প্রিপেইড ইন্স্যুরেন্সটা মোট 2 বছরের পলিসি ছিল, এবং সেটা কার্যকর হবে মে মাসের 1 তারিখ থেকে। ওকে, অঙ্ক করতেছে মে মাসের 31 মানে মে মাসের 31 তারিখ, তাহলে কত মাস খরচ হলো বলেন? 1 মাসের খরচ। তাহলে আমরা ওয়ার্কিংস দেখাবো 72,000 ভাগ 24, 2 ইয়ার্স যেহেতু দেওয়া আছে 24 মাস দিয়ে ভাগ দিব, আর মে 1 মানে 1 দিয়ে গুণ দিব, 1 মাসের খরচ দেখাই দিব। নিচে আমাদের সলিউশন দেওয়া আছে, একটু দেখে নিবে। আর যদি কখনো ক্যালকুলেট করা হয়, এই যে যেমন আমি ক্যালকুলেট করলাম 72,000 ভাগ 24 গুণ 1, এই ক্যালকুলেশনটা অবশ্যই দেখাবো। কোথায় দেখাবো? এই যে জাবেদাটা যখন করব, জাবেদার এই করার পরে, তাহলে তারপরেই আমরা এই ক্যালকুলেশনটা দেখাই দিব। আর তারপরে হচ্ছে আমরা কারণ লিখবো। তাহলে এটা ক্যালকুলেশনটা ছিল হচ্ছে এমন যে 72,000 এটাকে ভাগ দিব হচ্ছে 24 দিয়ে, আর গুণ দিব আমরা 1 দিয়ে। এরকম ক্যালকুলেশন কিন্তু একটু দেখাই দিলে স্যাররা খুশি হয়, কিন্তু মার্ক মোটামুটি ভাবে বেশি পাওয়া যায়। স্যাররা খুশি হলে মার্ক কিন্তু বেশি পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা একটু ওয়ার্কিংসটা দেখাই দিব। ওকে, তারপরে ডেপ্রিসিয়েশন, এটা তো মুখস্থ যাবে, এটা পারা যাবে। আচ্ছা, এরপরে নোটস পেয়েবল, এটা আমরা কিন্তু বলছিলাম যে নোট, মর্গেজ এবং বন্ড এদের সাথে যখন পার্সেন্ট থাকবে তখন কিন্তু সুদ বকেয়ার জাবেদা হয়। তাহলে সুদ বকেয়ার আমরা মুখস্থ জাবেদা দিব ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল, যেহেতু পেয়েবল দেওয়া আছে মুখস্থ জাবেদা ইন্টারেস্ট এক্সপেন্স টু ইন্টারেস্ট পেয়েবল। এক্ষেত্রে টাকা বের করার জন্য কিছু তথ্য আমরা বলি যে 3টা তথ্য দেখতে হয়। একটা হচ্ছে কি, এই যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা একটু দেখতে হবে, আর এন্ট্রির মেয়াদটা একটু দেখতে হবে, আর অঙ্কের শেষ তারিখটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজটা আমরা কি করবো, আমরা নোটস পেয়েবলের উপর পার্সেন্ট কাটবো, আমি 4 লাখের উপরে 12% কাটবো। এই যে পার্সেন্টেজটা কাটলাম, এটা আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি যে যে কোনো পার্সেন্ট সবসময় কিন্তু 1 বছরের জন্য বের হয়। তাহলে আমরা কি করব, পার্সেন্ট কাটার পর 12 মাস দিয়ে ভাগ দিব, আর গুণ দিব। দেখেন এটা মে 1 থেকে শুরু হয়েছে, অঙ্ক করতেছে মে 31, তাহলে 1 মাস। তাহলে এটার একটু ওয়ার্কিংস আমি দেখাই দিই। তাহলে ওয়ার্কিংসটা হচ্ছে যেমন 4 লাখ, এই 4 লাখের সাথে গুণ দিব আমরা কত পার্সেন্ট? 12%। যে কোনো পার্সেন্টেজ 12% ছিল না? হ্যাঁ, যে কোনো পার্সেন্ট 1 বছরের জন্য বের হয়, তাই এটাকে আমরা ভাগ দিব 12 মাস দিয়ে, আর গুণ দিব, গুণ দিব 1 দিয়ে। আর 12টা ভাগ আমরা নিচে দিব, আমি যেহেতু নিচে ইকুয়েশনের কাজ করতে একটু প্রেশার আছে এই জন্য আমি কি করছি, পাশাপাশি দেখাইছি। কিন্তু আমরা যারা খাতায় করব তারা আমরা কিন্তু ভাগটা নিচেই দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে এই 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 ওয়ার্কিংসটা করলে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে। আচ্ছা, এরপর একটা এন্ট্রি আছে, এই এন্ট্রিটা কিন্তু গুরুত্বপূর্ণ। 7 কাস্টমার্স পেইড ফর দিস কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজ। দেখেন বলছে 7 কাস্টমার্স মানে 7 জন কাস্টমার, আমরা কিন্তু কাস্টমার না, আমরা কিন্তু কোম্পানি মালিক।
তাহলে 7 জন কাস্টমার যখন টাকা পেইড করছে টাকাটা কিন্তু আমরা পাচ্ছি। কত মাসের জন্য পাচ্ছি দেখেন, 6 মান্থ, 6 মাসের জন্য, কিন্তু অঙ্কটা কিন্তু 1 মাসের ছিল। তাহলে এইটুক থেকে কিন্তু আমাদের অলরেডি জেনে যেতে হবে এই 1 মাসের অঙ্ক করছি, কিন্তু 6 মাসের টাকা আমরা পেয়েছি, তাহলে এটা কিন্তু অগ্রিম আয়। হ্যাঁ, মনে রাখতে হবে এটা কিন্তু অগ্রিম আয়। আর অগ্রিম আয়কে কিন্তু আয় না বলে দায় বলা হয়, যার নামকরণ হয় আনআর্ন দিয়ে। অগ্রিমকে আনআর্ন দিয়ে কিন্তু নামকরণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6 মান্থ সার্ভিস প্যাকেজ ছিল 2400 টাকা বিগিনিং ইন মে। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে যাই। দেখেন আমাদের মোট 7 জন কাস্টমার ছিল, যারা আমাদের 6 মাসের সার্ভিস প্যাকেজ বাবদ 2400 টাকা পেইড করছে। এখন এই যে 2400 টাকা, এটা কিন্তু এই যে সার্ভিস প্যাকেজ, মনে রাখতে হবে সার্ভিস প্যাকেজের মালিক, মানে এক একটা সার্ভিস প্যাকেজের মালিক কিন্তু কখনো 2 জন হতে পারে না, একজনই। তাহলে 7 জন কাস্টমার যখন আমাকে টাকা পেইড করছে, এই 7 জন কাস্টমার কিন্তু প্রত্যেকে এক একটা সার্ভিস প্যাকেজ কিনছে, ঠিক আছে। উদাহরণ হিসাবে আমরা যখন ডাক্তারের কথা বলি, একজন রুগীকে কিন্তু একজন ডাক্তার একবারই প্রেসক্রিপশন করবে। যদি 2 জন রুগী আসে, 2 জনের জন্য কিন্তু একটা প্রেসক্রিপশন করবে না, দুইটা করবে। মানে এক একজন পেশেন্ট এক একটা সার্ভিস প্যাকেজ কিন্তু কিনতে পারছে। তাহলে এরকম 2400 টাকা কিন্তু আমরা মোট 7 বার পেয়েছি, কারণ কাস্টমার ছিল মোট কতজন? 7 জন। কবে পাইছি? বিগিনিং ইন মে মাসে পেয়েছি। আচ্ছা, বলছে দিস কাস্টমার আর সার্ভিসড ইন মে 2010, মানে 2010 সালে ওই কাস্টমার গুলো 1 মাসের, মানে শুধু মে মাসের সেবাটা নিতে পারছে। এখন এই যে এন্ট্রিটা পড়লাম, দেখেন এই এন্ট্রির মধ্যে কিন্তু অগ্রিমের একটা কথা আছে বা আনআর্নড এর কিন্তু একটা কথা আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের মুখস্থ জাবেদা দেওয়া যাবে না, রেওয়ামিল ফলো করতে হবে। তো আমরা যে রেওয়ামিলে যে দেখলাম আনআর্নড রেভিনিউ দেওয়া আছে, মানে এটা কিন্তু একটা আয়, সরি দায় দেওয়া আছে। আবার অনেকে বলবে যে নিচে তো সার্ভিস রেভিনিউ আছে, মনে রাখবো যে আনআর্ন যখন দায় থাকবে তখন আর আয়ের দিকে নজর দেওয়া আমাদের লাগছে না। তাহলে রেওয়ামিলে যদি দায় থাকে আমরা জাবেদা দিব কিন্তু রুলস অনুযায়ী কার? আয়ের জাবেদা দিব। ওকে, রেওয়ামিলে যখন দায় থাকবে আমরা জাবেদা দিব আয়ের। আয়ের জাবেদা দিলে আয় সবসময় ক্রেডিট। একটু আগে কিন্তু আমরা সম্পদ খরচের জাবেদা দিয়েছিলাম, বলছিলাম সম্পদ খরচ যার জাবেদা দিব সে ডেবিট, আর আয় দায়ের যার জাবেদা দিব সে কিন্তু ক্রেডিট। তাহলে কি হলো? রেওয়ামিলে যেহেতু আনআর্নড রেভিনিউ মানে দায় দেওয়া আছে, আমরা জাবেদা দিব কিন্তু আয়ের। আচ্ছা, আয়ের জাবেদা যখন দিব, আয় ডেবিট না ক্রেডিট? আয় ক্রেডিট বলছি, তাহলে জাবেদা হবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট। এবার টাকায় আসেন। যেহেতু আমরা আয়ের জাবেদা দিছি, টাকাটাও কিন্তু আয়েরই লাগবে। দেখেন এখানে কিন্তু বলে দিছে যে ওই কাস্টমার গুলো মে মাসের সেবা নিয়ে নিছে, তাহলে কয় মাসের আয় হয়েছে বলেন তো? 1 মাস। মে মাসের সেবা নিয়ে নেওয়া মানে 1 মাসের আয় হয়েছে, ঠিক আছে। তাহলে ওয়ার্কিংসটা কেমন দেখাবো? ওয়ার্কিংসটা আমি একটু দেখাই দেই। এখানে জাবেদা দেওয়া আছে ওয়ার্কিংস। আচ্ছা, টাকা ছিল কত টাকা? দেখেন 2400 টাকা ছিল। তাহলে এই 2400 টাকা আমরা কয়বার পাইছি? 7 বার পেয়েছি, তাহলে 7 দিয়ে গুণ। আচ্ছা, এই 2400 টাকা মোট কয় মাসের জন্য পেয়েছিলাম বলেন তো? 6 মাস। তাহলে এই যে 6 দিয়ে ভাগ দিলাম, আমাদের আয় হয়েছে কয় মাস? 1 মাস। 1 দিয়ে গুণ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ওয়ার্কিংস, ঠিক আছে। আচ্ছা, লাস্ট এন্ট্রি বলছে সার্ভিস রেন্ডার্ড আদার কাস্টমার্স বাট নট বিল্ড, এই টাইপের এন্ট্রি ছিল হয়তো। তাহলে নট বিল্ড মানে কিন্তু বকেয়া। হ্যাঁ, নট বিল্ড মানে হচ্ছে বকেয়া। তাহলে সার্ভিস বকেয়ার জন্য একটা ঠুটস্থ জাবেদা হয়, মনে রাখতে হবে। আয় বকেয়ার জন্য একটা জাবেদা হয়, কিন্তু সার্ভিস বকেয়ার জন্য একটা ঠুটস্থ জাবেদা, মানে কখনোই চেঞ্জ হবে না। জাবেদাটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কেন? কারণ সেবা বকেয়া আছে, মানে আমরা একটা সেবা দিয়েছি কিন্তু টাকাটা পাই নেই। তাহলে যাদের কাছে পাবো তারা দেনাদার, তাহলে দেনাদার বৃদ্ধি পেলে দেনাদার ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল, আর যেহেতু সেবা বাবদ পাবো তাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা যা আছে তাই, ঠিক আছে। ওকে। আচ্ছা, পরের অঙ্কটা আর আমি আলোচনা করছি না, এটা আপনারা একটু বাসা থেকে দেখে নিবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবে। রিভার্সিং এন্ট্রি নিয়ে কিন্তু আমাদের কথা হয়েছিল, রিভার্সিং এন্ট্রি। 5 নম্বর অঙ্কটা একটু দেখবে। 6 নাম্বার অঙ্কটা দেখেন একটু আনকমন অঙ্ক ছিল। এই যে এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিতে পারে, যদিও হয়তো কালকে নাও দিতে পারে, তবে এই টাইপের অঙ্কও কিন্তু আসতে পারে। এটা হচ্ছে কেমন? আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টমেন্টের কিছু ব্যালেন্স দেওয়া আছে। হ্যাঁ, আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড কিছু ব্যালেন্স দেওয়া আছে। এই দুইটা ব্যালেন্সের সমন্বয় করে অ্যাডজাস্টমেন্ট গুলো খুঁজে বের করতে হবে। মানে এরকম যে ক্যাশ আমাদের আনঅ্যাডজাস্টেড মানে সমন্বয় করার আগে 20,000 ছিল, আবার দেখেন সমন্বয় করার অ্যাডজাস্টেড মানে সমন্বিত করার পরেও 20,000 ছিল, তার মানে এর কোনো সমন্বয় নাই, এটার কোনো জাবেদা দেওয়া লাগবে না। কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন ডেবিট আছে 4,000 আর অ্যাডজাস্টমেন্ট করার পর হয়ে গেছে 6,000, তাহলে এখানে কয় টাকা অ্যাডজাস্টমেন্ট হয়েছে? 2,000 টাকা। এইভাবে করে আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো খুঁজে বের করে তারপরে জাবেদা করতে হবে। আচ্ছা, অঙ্কটা যদি 10 মার্কের আসে তাহলে আমরা শুরুতে একটা ওয়ার্কিংস করে নিব। যদিও এই ওয়ার্কিংসটা
যদি 4 মার্কের না আসে, মানে সরি 10 মার্কের না আসে, তাহলে এই ওয়ার্কিংসটা করা লাগবে না। আচ্ছা, তাহলে ওয়ার্কিংসটা হচ্ছে কেমন? ওয়ার্কিংসটা হচ্ছে এই যে এমন, আনঅ্যাডজাস্টেড এর একটা ঘর রাখবো, অ্যাডজাস্টমেন্টের একটা ঘর রাখবো, অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয়, আর অ্যাডজাস্টেড মানে এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম, এই দুইটা সমন্বয় করে আমরা সমন্বয়ের টাকা বের করব, ঠিক আছে? ওকে, তাহলে আমি একবার একটু দেখাই দিই। এই যে প্রথম অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন ডেবিটে আছে 4,000, আর অ্যাডজাস্টেড এর ডেবিটে আছে 6,000, তাহলে কয় টাকা সমন্বয় হয়েছে? 2,000। তাহলে 2,000 টাকা এমন সাইডে বসাতে হবে যেন ওই টাকাটা এই আনঅ্যাডজাস্টেড এর সাথে যোগ হওয়ার পর এটা হয়। কেন? কারণ এই পাশে দেখেন 4,000 ছিল, এমন 2,000 টাকা এমন জায়গায় বসাতে হবে যেন ওই 2,000 টাকা যোগ হয়, কারণ যোগ হলেই তো 6,000 টাকা হবে। এখন যোগ হতে হলে আমরা ছোটবেলায় জানি যে একই দিকে চিহ্ন হয়, মানে প্লাস প্লাস হলে কিন্তু যোগ হয়, মাইনাস মাইনাস হলে কিন্তু যোগ হয়, মানে যোগ হতে হলে সেম সাইড হতে হয়। তাহলে এটা যেহেতু ডেবিটে আছে, এটাও আমরা ডেবিটে দিয়ে দিলাম, তাহলে ডেবিটে ডেবিটে একই সাইড, যেহেতু যোগ করে 6,000, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা যদি দেখি, প্রিপেড ইন্স্যুরেন্স এখানে আছে 4,500 আর এখানে আছে 2,000, তাহলে এইবার দেখেন কিন্তু বিয়োগ হয়েছে, মানে 4,500 থেকে কিন্তু কমে গেছে। তাহলে বিয়োগ হতে হলে আমরা ছোটবেলা থেকে জানি যে দুই সাইডে হতে হয়, যে প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, হ্যাঁ, দুই সাইডে থাকতে হয়। এই জন্য যেহেতু এটা ডেবিটে আছে, বিয়োগ করার জন্য এটাকে কি করলাম? ক্রেডিট করে দিলাম। এভাবে করে যেগুলা হচ্ছে কি সমন্বয় হতে পারে, সেই এন্ট্রি গুলাই শুধুমাত্র এখানে আসবে, ঠিক আছে? যেগুলো সমন্বয় হতে পারে, আর যেগুলো সমন্বয় হবে না, সেই এন্ট্রি গুলো শুধু শুধু আমাদের এখানে টেনে এনে কোনো দরকার নাই, টানাটানির কোনো দরকার নাই, ঠিক আছে? তাহলে যেগুলো সমন্বয় হবে, যেমন এই যে আমি কিছু কিছু এন্ট্রি যে বাদ দিয়ে দিচ্ছি, এইগুলো আসলে সমন্বয় নাই, তাহলে কেন আনবো আমরা? 2 4 6 7, 2 4 6 7, হ্যাঁ, এই যে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বলি, দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আনঅ্যাডজাস্টেড 1 টাকাও ছিল না, শুধুমাত্র অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 2,000 ছিল। এটা দ্বারা বোঝাচ্ছে যে আনঅ্যাডজাস্টেড 0 ছিল আর অ্যাডজাস্টেড 2,000 হয়েছে। তাহলে মনে রাখতে হবে, যদি কখনো শুধু এক সাইডে টাকা আসে, তাহলে ওই সাইডের টাকাটাই যে সাইডে আছে সেই সাইডে কি বসাই দিলেই হয়ে যাবে। তাহলে যেহেতু 2,000 ক্রেডিট আছে, আমরা 2,000 ক্রেডিটে দিলাম, এরপর 1,000 ক্রেডিট, 1,000 ক্রেডিট করলাম। আনান 4,500 আছে, আর এই পাশে 3,000 আছে, দেখেন এই যে কমে গেছে, কিন্তু কমে গেছে, বিয়োগ করতে হবে, আছে ক্রেডিটে, বিয়োগ করতে গেলে কিন্তু ডেবিটে বসাতে হবে। ওকে, তাহলে এইভাবে করে আমরা একটা আগে ওয়ার্কিংস করে নিব। আর যদি সময়ের ঘাটতি থাকে, সময় না থাকে, তাহলে আমরা সরাসরি জাবেদায় যেতে পারবো। আচ্ছা, জাবেদাটা কেমন? খুব সহজ। দেখেন যেহেতু অ্যাডজাস্টমেন্ট করবো আমরা, অ্যাডজাস্টমেন্টের কলাম থেকেই কিন্তু আমরা জাবেদাটা দিব। তাহলে অ্যাডজাস্টমেন্টে দেখেন ডেবিট আছে 2,000, কি নামে আছে? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে আমাদের প্রথম জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2,000। এরকম 2,000 ক্রেডিটে খুঁজতে হবে, দেখেন ক্রেডিটে এই একটা 2,000 আছে আর এই একটা 2,000 আছে। প্রথম 2,000-এর নাম স্যালারিজ পেয়েবল, আর পরের 2,000-এর নাম সার্ভিস রেভিনিউ। এখন মনে রাখতে হবে, টাকারও মিলতে হবে, আবার হিসাবের নামের সাথেও কিন্তু ম্যাচিং থাকতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট, এটা কিন্তু যায় না। একটু আগেই আমরা দেখাইছিলাম যে বকেয়া সেবা আয়ের মুখস্থ জাবেদা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, মনে আছে নিশ্চয়ই? তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কিন্তু সার্ভিস রেভিনিউটা নিব, মানে নামের সাথেও মিল থাকতে হবে, নামের সাথেও মিল থাকতে হবে, আবার কি থাকতে হবে? আবার টাকার সাথেও মিল থাকতে হবে। তাহলে আমাদের প্রথম জাবেদাটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কোথায় সে সার্ভিস রেভিনিউ? এই যে, এটা আমাদের কিন্তু প্রথম জাবেদা, ঠিক আছে? এটা আমাদের প্রথম জাবেদা। ওকে, তারপরেরটায় যাই, তারপরেরটায় যাই। আচ্ছা, এরপরে দেখেন আমাদের অ্যাডজাস্টমেন্টের, এরপরে দেখেন আমাদের অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট আছে, ক্রেডিট গুলো না, আমরা ডেবিট গুলোকে টার্গেট করি, দেখবেন ক্রেডিট এমনি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে ডেবিট আছে দেখেন আনআর্নড রেভিনিউ, তাহলে আমরা জাবেদা দিব আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট 1,500। তাহলে এরকম 1,500 ক্রেডিট খুঁজতে হবে। দেখেন এই যে 1,500 একটা ক্রেডিট আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে, আর একটা ক্রেডিট আছে রেন্ট রেভিনিউ নামে। এবার বলেন কোনটা নেব? স্বাভাবিক, আনআর্নড রেন্ট রেভিনিউর সাথে অ্যাকুমুলেটেডটা কিন্তু মেলে না, মেলে কে? রেন্ট রেভিনিউ। তাহলে আমাদের দ্বিতীয় জাবেদা আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে এভাবে করে দেখেন প্রত্যেকটা ডেবিটের সাথে ক্রেডিটের টাকার মিল আছে, টাকায়ও মিল থাকবে, আবার হিসাবের নামের সাথেও ম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাডজাস্টমেন্ট গুলো করা হয়েছে, এখানে রিভার্সিং এন্ট্রিও কিন্তু দেওয়া আছে। ওকে, লাস্ট 7 নাম্বার একটা অঙ্ক দিয়েছি, এটা হচ্ছে রেওয়া মিল ছাড়া একটা অঙ্ক দিয়েছি। হয়তো বেশি প্রেসারের অঙ্ক আসবে না, তারপরেও আমি সব নিয়মের এক একটা অঙ্ক দিছি। যারা মোটামুটি ভালো করতে আগ্রহী, তারা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স ছাড়া অঙ্কগুলো সহজ বেশি হয়, কেন হয়? কারণ এক্ষেত্রে আর রেওয়া মিল দেখার কোনো সিস্টেম নাই, সরাসরি আমরা কি করতে পারবো? জাবেদা দিতে পারবো। এখন কিভাবে জাবেদা দিব? মনে রাখতে হবে যে জাবেদা দেওয়ার ক্ষেত্রে আমরা যখন এন্ট্রিটা পড়বো, পড়ে যে টাকাটা আছে ওই টাকাটা কিসের টাকা সেটা আইডেন্টিফাই করবো, মানে সম্পদ, খরচ, আয়, দায় কিসের টাকা, যার টাকা তার জাবেদা দিতে হবে। আবার বলছি, সম্পদ, খরচ, আয় নাকি দায়,
এই চারটা হিসাবের মধ্যে কার মধ্যে পড়ে, যার মধ্যে পড়বে তার জাবেদা দিতে হবে। যেমন এখানে যদি বলি প্রিপেইড ইন্স্যুরেন্স 18,000 টাকা, যদি এন্ট্রিটা এইটুক থাকতো তাহলে আমরা কিন্তু সম্পদের জাবেদা দিয়ে দিতাম। কিন্তু এখানে আরেকটু বলছে যে এই 18,000 টাকা হচ্ছে কি 2 বছরের জন্য ছিল, এবং যেটা পেইড হয়েছে জুলাইয়ের 31 তারিখে, অঙ্ক করতেছে ডিসেম্বর। মনে রাখতে হবে এই ধরো এইভাবে যখন বলে দেয়, দেখেন এখানে কিন্তু আমরা খরচটা বের করতে পারবো। সম্পদ 18,000 টাকা ছিল 2 বছরের জন্য, যেটা ছিল কবে জুলাইয়ের 31, তার মানে আগস্টের 1 তারিখে ছিল। কিন্তু যখন আমরা ডিসেম্বরের অঙ্ক করতে আসছি, তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 4 মাস কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে। যদি আমরা খরচ আইডেন্টিফাই বা খরচ বের করতে পারি তাহলে অবশ্যই খরচের জাবেদা দিব। আর যদি এখানে এমন থাকতো যে শুধু প্রিপেইড ইন্স্যুরেন্স থাকতো, তাহলে কিন্তু আমরা সম্পদের জাবেদা দিতাম। ওকে, আচ্ছা তাহলে এখানে জাবেদা দিব আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, 4 মাসের টাকা দেখাতে হবে। টাকার ক্যালকুলেশন হচ্ছে 18,000 ভাগ 24 গুণ 4। এটা ক্যালকুলেশনটা হয়তো এখানে দেখানো, ও এখানে আছে, আচ্ছা 5 কেন দিল? আহ জুলাই 31, তারপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ও হ্যাঁ 5, জুলাই যেহেতু 31, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 5 মাস হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা এরপর সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড, আনবিল্ড মানে বকেয়া, সার্ভিস লেখাই আছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্ট অন নোটস পেয়েবল টাকা 1200 ইজ টু বি অ্যাকাউন্টেড, টু বি অ্যাকাউন্টেড মানে হিসাবভুক্ত করতে হবে, এখনো করা হয়নি, তাহলে বকেয়া। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এরপর দেখেন এই ডি নাম্বারটা দিলে বুঝতে পারবে, সাপ্লাই সব টাকা 3500 ওয়্যার ইন হ্যান্ড অন ডিসেম্বর 31, তাহলে এটা কিসের টাকা দেয়া? ওয়ান হ্যান্ড মানে কি হাতে আছে, তাহলে হাতে যখন আছে তাহলে আমরা কি হাতে থাকার জাবেদা দিয়ে দিব না, সম্পদের জাবেদা দিব। তাহলে জাবেদা হবে কিসের জাবেদা? সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। ওকে, তাহলে এভাবে করে এই অঙ্কগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করে যেতে হবে। ক্লোজিং এন্ট্রিস আসতে পারে কিন্তু, যেহেতু 10 মার্কের সৃজনশীল আসবে, ক্লোজিং এন্ট্রি আসতে পারে। ক্লোজিং এন্ট্রি করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে কি আয় ব্যয় আর নিট লাভ আর উত্তোলন, এই 4 ধরনের এন্ট্রি ক্লোজ করতে হয়। ঠিক আছে, আয় ব্যয় নিট লাভ আর উত্তোলন। ক্লোজিং এন্ট্রি যখন করতে যাব তখন হচ্ছে কি আয়গুলো এবং ব্যয়গুলো ক্লোজ করবো ইনকাম সামারির সাথে, আর নিট লাভ এবং উত্তোলনটা ক্লোজ করব হচ্ছে মূলধনের সাথে। ঠিক আছে, এই ক্লোজিং এন্ট্রিস এর যদি ওপেনিং ক্লাসটা নিতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিতে হবে। আর কথা বাড়াবো না, যেহেতু পরীক্ষা, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রারম্ভিক যদি ক্লাসগুলো চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। হোয়াটসঅ্যাপ আমার নাম্বারটা কিন্তু শুরুতে দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে হবে কিন্তু, মানে আমার ইউটিউব চ্যানেলও নতুন থাকতে পারেন আপনি, আবার আমার ফেসবুক পেজেও নতুন থাকতে পারেন। অবশ্যই আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।